ফসল ধরা দৃষ্টি নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি। পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা। আমাদের কৃষি ও কৃষ্টি। গাছে গাছে পাখিদের কিচির মিচির, শান্ত সবুজ প্রকৃতি, কিন্তু তারপরও যে পথ দিয়ে হাঁটছি এটি দেখে মনে হয় না যে এই জনপদ অনেক বিচ্ছিন্ন বা প্রাচীন একটি জনপদ। এই জনপদকে কেন্দ্র করেই একসময় বিভিন্ন শাসক এবং শোষক গোষ্ঠী বাংলাকে শাসন শোষণ করেছে। এই জনপদেই তাদের আস্তানা গড়ে তুলেছিল। দর্শক, প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলা মনপুরা থেকে। উত্তাল মেঘনার অনেকখানি শান্ত অশান্ত পথ পাড়ি দিয়ে আমরা এসেছি এই মনপুরার সার্বিক কৃষির কী অবস্থা সেটি দেখার জন্য। চলুন তাহলে মনপুরা উপজেলা ঘুরে ঘুরে দেখা যাক এখানে কৃষির কী অপার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই উপজেলায় কতগুলো খামার আছে? সব মিলিয়া গরু মহিষের খামার আছে 100, হাঁস মুরগি খামার আছে 100। এখন এই খামারের ওনার নাম শাহাবুদ্দিন, আমাদের হাঁস খামারি। এখন ওনার সাথে একটু কাইন্ডলি কথা বলবো। হ্যাঁ অবশ্যই। তাহলে চলেন খামারটা দেখতে। চলেন। কি জাতের হাঁস? আমরা আনছি আপনার বেজিং আনছি 500 আর খাই ক্যাম্পেল 500। দুইটা মিলে 1000? দুইটা মিলে 1000। কতদিন আগে শুরু করেছেন? আজ থেকে 6 মাস আগে। দুই জাতের হাঁস লালন পালন করছেন 6 মাস ধরে? জি। নিয়ে আসছেন দূর থেকে? নেত্রকোনা থেকে আনছি। ওরে বাবা, এত দূর থেকে? জি। তো এখানে চারপাশে পানি, সেই পানির মধ্যে হচ্ছে আমরা জানি যে এখানে মানে হাঁস তো সবাই উন্মুক্তই লালন পালন করে। আসলে এই দ্বীপের মাঝে কেউ কখনো সাবাস নেয় না যে এত টাকা ইনভেস্ট করে এখানে একটা হাঁসের খামার করবে। যেহেতু মনপুরাতে অনেক পুষ্টির অভাব, সেই পুষ্টি পূরণের করার জন্য আমরা এই খামারটা করছি। তো অনেক পরিশ্রমের পরে খামারটা গড়েছেন আপনারা, পরিচর্যাটা কিভাবে নেন? প্রথমত যখন বাচ্চা আনছি, যখন একটা বিছনা বিছাইতাম, বস্তা চাট বিছাইতাম, এটার প্রতিদিন ধুইতাম এবং প্রতিদিন স্প্রে করতাম, প্রতিদিন মেডিসিন খাওয়াইতে হইতো। কখনো ঠান্ডা লাগে কিনা, কখনো একটা ল্যাংড়া কিনা, কখনো একটা চোখের সমস্যা হয়েছে কিনা, এগুলো সার্বনিক এটা দেখাশোনা করা লাগতো। সারা সময় যে হাঁসটা আধার কম খাইছে কিনা, আর ওটা আধার বেশি খাইছে কিনা, এগুলো দেখাশোনা করতে হয়। খাবারটা কখন দেন তাহলে? একটা খাবার দিই সকালবেলা, আর একটা খাবার দিই দুপুরবেলা, আর একটা খাবার দিই বিকেলবেলা। কি কি খাবারগুলো দেন? গম, ধান, ভুট্টা, চোয়ামি, রাইসমি, 12 পদের মেডিসিন মিলে তারপরে খাবার। পানিতে কি ছেড়ে দেন এগুলিকে কখনো, নাকি এই ঘরেই থাকে? না, এক ঘরে থাকে না, ঘরের বাইরে করি। আবার তলে ওই মাছ আছে, মাছের চাষ করছি আমরা, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ওই আবার মাছের খাবার দিই, মাছগুলো ছাইড়া দিই পুকুরে। এটা কি মানে ডিমের জন্য নাকি মাংসের জন্য করাই হাঁসের খামারটা? মাংসের জন্য হলে 500 আর ডিমের জন্য 500। তো আশেপাশে কি আর কোনো হাঁসের খামার? হ্যাঁ আছে, আমাদের অনেক বাইরে আছে, অনেক সাইডে। চলেন যারা দেখে আসি। চলেন যাই দেখি। চলেন। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনারটা যেটা দেখলাম হচ্ছে ঘরের মধ্যে হাঁস লালন পালন করছে, আর আপনারটা একেবারে হচ্ছে মুক্ত। কোনটা সুবিধা বেশি? আমার কাছে মুক্ত সুবিধা বেশি। উন্মুক্ত অবস্থায় লালন পালনের সুবিধাটা কি? এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আপনার খাদ্য কম লাগে, তারপর হাঁস নিজের ইচ্ছে চলতে পারে, ঘুরতে পারে, তারপর হচ্ছে আপনার হাঁস দ্রুত বাড়ে। কতগুলো আছে আপনার? আমার খামারে হাঁস আছে প্রায় 1500।
1500 মাশাআল্লাহ। কোন কোন জাতের? আমার হচ্ছে আপনার হচ্ছে বেইজিং আর হচ্ছে খাকি ক্যাম্বেল। বেজিংটা কি জন্য? বেইজিংটা হচ্ছে আপনার মাংস উৎপাদনের জন্য, আর খাকি ক্যাম্বেলটা? খাকি ক্যাম্বেল মূলত ডিম পাড়ার জন্য। তো এখন কি ডিম পাচ্ছেন? সামনে সপ্তাহের ভিতরে পাওয়া যাবে। আর মাংসের জন্য কি বিক্রি চলছে নাকি সবগুলোই একই আর অবস্থা? বেইজিং আমি ছোট বাচ্চা এনেছি, এখন প্রায় একটা 4 থেকে 5 কেজি। হ্যাঁ, কিছু বিক্রি করছি আর হচ্ছে কিছু আছে। মানে বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করেছেন? আমরা বাচ্চাটা সংগ্রহ করছি ঢাকার মানিকগঞ্জ থেকে। আপনি মানিকগঞ্জ থেকে? জি। মানে কেমন দামে কিনেছিলেন তখন? আপনার খাকি ক্যাম্বেল কিনেছি 35 টাকা আর বেইজিং কিনেছি 135 টাকা। আচ্ছা, এই যে মানে কত মাস ধরে লালন পালন করার পরে বিক্রি করা যায় একটা বাচ্চাকে বা ডিম আপনার- পাওয়ার উপযোগী? বেইজিং হচ্ছে 6 মাস পর আপনার বিক্রি উপযুক্ত হয়, আর খাকি ক্যাম্বেল ডিম আর দেওয়ার খাকি জন্য? ক্যাম্বেল ডিম দেয় 6 মাসের ভিতর। এরপরে টানা কতদিন ডিম দিবে? এরপরে টানা 6 মাস। 6 মাস। সব কিছু মিলিয়ে 6 মাস পরে যখন ডিম দিবে বা বিক্রি করবেন মাংসের জন্য, লাভবান হওয়া যায়? অবশ্যই লাভবান হওয়া যায়। সেটা কিরকম? যদি আমি অনুপাতে জানতে চাই, যে যেমন একটা হাঁস 4 কেজি যেটা হয়েছে, 6 মাস খাইয়েছেন, কিনেছেন, যে দামে বিক্রি করবেন, মানে কিরকম একটা হাঁসের প্রতি আপনার লাভ থাকবে? আমার একটা হাঁসের প্রতি শতকরা 20% লাভ থাকবে। তো অনুপ্রেরণাটা কার থেকে পেলেন হাঁসের খামার করার? মাননীয় প্রধানমন্ত্রীর একটিবারই একটা খামার থেকে অনুপ্রেরণা আসে। প্রধানমন্ত্রীর একটিবারই একটি খামার প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করেছে। জি। তো এই 6 মাসে লালন পালন করতে গিয়ে কি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? জি, খাদ্য সমস্যা। কারণ আমরা ভোলা থেকে বিচ্ছিন্ন মনপুরা একটি দ্বীপ। এখান আমরা খাদ্যগুলো সংগ্রহ করি মূলত ঢাকা চিটাগাং থেকে। মনপুরাতে নিয়মিত খাদ্য না পাওয়ায় আমরা দূর থেকে খাদ্য ক্যারিং করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী একটি খামার একটি বাড়ি প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের মতো ক্ষুদ্র মাঝারি খামারিদের যদি সকল নির্দেশনামূলক সহযোগিতা পায়, তাহলে আমাদের পুষ্টি চাহিদা সম্পূর্ণ পূরণ হবে। আপনার মতো তরুণ যারা লেখাপড়া শেষ করে বা করার পাশাপাশি কৃষিকাজ করছে বা খামার করছে, আমরাও চাই আপনারা সবার সহযোগিতায় আরও এগিয়ে যান, আমাদের কৃষিকে সমৃদ্ধ করেন। অনেক অনেক শুভকামনা কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে। ধন্যবাদ। লোকমান ভাই, যারা তরুণ কৃষি কাজ বা খামার করছে, বিশেষ করে হাঁসের খামার, তাদের জন্য আপনার কি পরামর্শ আছে যে কোন দিকগুলো বিবেচনা রাখলে তারা সফল হতে পারবে? আমরা যে তরুণ যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে হাঁসের খামার জন্য আমরা উদ্বুদ্ধ করি এবং তাদেরকে প্রথমে আমরা প্রশিক্ষণ দিই যে হাঁস কীভাবে লালন পালন করতে হবে। মানে উন্মুক্ত যে অবস্থা জলাশয়ে তারা হাঁস পালন করবে, তারা চারিদিকে নেট দিবে এইখানে, যাতে বাইরে থেকে যেন কোনো প্রাণী ভিতরে না ঢুকতে পারে। আবার হাঁস যেন বাইরের দিকে না যায়, এদেরকে জাল দেওয়া বেড়া দেওয়ার জন্য বলি। আবার সাথে সাথে এদেরকে মাছ পালন করতে বলি, যাতে হাঁসের যেই পায়খানাটা মাছের খাবার হিসাবে তৈরি হয়। এতে তারা মাছ থেকেও আমাদের উপকৃত হয়, হাঁস থেকেও উপকৃত হয়। এবং আমরা সার্বক্ষণিক এদেরকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করি। তাদের লালন পালন করার জন্য কীভাবে সুন্দর করে করতে হয়, আমরা আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের নির্দেশ মতো আমরা প্রতি মাসে 2-3 বার তাদের খামারগুলো দেখাশোনা করি। যেহেতু আপনারা আপনাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এই দ্বীপ উপজেলা মনপুরাতে কাজ করছেন, তো এরপরে আপনি আমাকে প্রাণী সম্পদের আর কি দেখাবেন? এরপরে আমরা আপনাদের যেহেতু আমরা হাঁস খামার দেখাইছি, এখন আমরা একটা মুরগির খামার দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি ভালো। বাচ্চাগুলো কত দিনের? বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন। কোন কোম্পানির বাচ্চা এটা? এই বাচ্চাগুলো হচ্ছে প্রভিডা। প্রভিটার? জি। একদিনের বাচ্চাটাই তো নিয়ে আসছেন না? জি, একদিনের বাচ্চা নিয়ে আসছি। তো একদিনের বাচ্চাটা আনার পর মানে কিভাবে পরিচর্যাটা করলেন আপনারা? প্রথমে বুটিং করি, পেপার রাখি, সেখানে প্রথম আমরা খাবার দিই, তারপরে পানি প্রয়োগ করি, গ্লুকোজের পানি। সেই পানিটা খাওয়ার পর ঘন্টা 3 পরে যে আমরা তাদেরকে অন্য পানি দিই, আচ্ছা, তারপরে খাবার দিই এবং তারপরে উপরে আমরা যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা নিয়ে কাপড় দিয়ে ঘুরে দিই। আচ্ছা, এই 5 দিনের মধ্যে কি কোনো ভ্যাকসিন দিতে হয়েছে? হ্যাঁ, 4 দিন পরে রানীক্ষেতের একটা ভ্যাকসিন দিতে হয় চোখে। যখন বাচ্চার বয়স 12 দিন হবে তখন একটা গাম্বুরোর ভ্যাকসিন দিতে হবে। 19 দিন পর আবারও একটা গাম্বুরোর ভ্যাকসিন দিতে হবে। 27-28 দিন বয়স থেকে আমরা মুরগির চেল দিয়ে দিই। আচ্ছা, প্রভিটার বাচ্চাই কি সবসময়? আমি তো প্রভিটা বাচ্চা আগেও এনেছি, এখনও আনছি, ইনশাল্লাহ ভালো, খারাপ না। মানে প্রভিটার বাচ্চাটা কেন নিলেন বা এটা নিয়ে কেমন সুবিধাটা? প্রভিটার সুবিধা হচ্ছে যখন শীতকাল তখন প্রভিটার বাচ্চাগুলোর ফোর বেশি, এতে ঠান্ডা লাগে কম। আপনার এই খামারে আমাকে নিয়ে এসেছে কিন্তু আপনাদের এই উপজেলার যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, জি জি, উনি নিয়ে এসেছেন।
তো উনি কি আপনাদের কিভাবে সহযোগিতা করেন? কোনো সমস্যা হলে এগুলা বললে উনি যতটুকু হয় অতটুকু হেল্প করে। আর যখন বলি যে না আমাদের ভ্যাকসিনের দরকার, ওগুলো পাই, সেখানে পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আসলে আমাদের খামারি এবং প্রাণী সম্পদ বা কৃষি কর্মকর্তা আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব আমাদের কৃষি কাজকে বা আমাদের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করা। অবশ্যই। শুধু কি এইগুলোই আছে না এর পাশাপাশি অন্য কোনো শেডও আছে? আমার এই খামারে 1500 মুরগি উঠাই, আর পাশে আরেকটা খামার আছে, সেখানে আমি 1000 মুরগি উঠাই। 2 খামারে। ছোট বাচ্চা? না ওগুলা বড়, অর্ধেক বিক্রি হয়ে গেছে আর অর্ধেক আছে। চলেন ওই শেডটা আচ্ছা দেখে চলেন। এগুলো তো মনে হয় বিক্রির উপযোগী হয়েছে। জি এগুলার আজকে 28 দিন বয়স। আচ্ছা, এই 28 দিনে যেরকম ওজন হওয়ার কথা, জি সেই কাঙ্ক্ষিত ওজন কি হয়েছে? হ্যাঁ অবশ্যই। এগুলো মোরগ এখন ধরেন 1 কেজি 500-600 এরকম হয়েছে। চাহিদাটা কেমন আপনাদের এখানে? আমাদের এখানে চাহিদা আছে প্রচুর। চাহিদাটা কি আপনারা যারা খামারি আছেন আপনারা কি যোগান দিতে পারেন? করোনার কারণে কিছু কিছু খামার আছে বন্ধ হয়ে গেছে। আমি আর দীর্ঘ 8-10 বছর খামার চালাই। এই করোনার কারণে দেখেন এখানে ঠিকমতো খাদ্য আসে নাই, মোরগ আমরা দিতে পারি নাই, অনেকের খাদ্যের অভাবে মোরগ মারা গেছে, এতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। তারপরও সরকারের কাছে আমাদের একটি বলার যে খামারের দিকে খেয়াল দিলে মোটামুটি সবার দিকে একটু লক্ষ্য রাখলে আমরা উপকৃত হব। আচ্ছা, এই যে এত বছরের অভিজ্ঞতায় আপনি যেহেতু এই ফার্মটা এখনো মাশাআল্লাহ এখনো চালিয়ে যাচ্ছেন এবং সফল বলছেন, জি কেউ যদি এখনো ছোট পরিসরে করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? যদি পরিশ্রম করে ইনশাল্লাহ লাভ হবেই, কিন্তু পাশাপাশি লোকসান আছে যদি সে ট্রিটমেন্টটা না জানে। যে কোনো জিনিস করতে গেলে প্রথমে তার প্রশিক্ষণ দেওয়া দরকার। এতে করে আশা করি সবাই লাভবান হয়, এতে কোনো লস নেই। ভাই, আমরা তো আসলে যেটা জানি যে ব্রয়লার খুব শৌখিন একটা মুরগি। জি হ্যাঁ, মানে অনেকটা অলসও বলা যায় যে খায় আর শুয়ে থাকে, কিন্তু মাশাআল্লাহ আপনার এখানে দেখতে পাচ্ছি যে বেশ চটপটে। এই মুরগিটার ওজনটা কেমন হবে আর এদের আসলে কি রোগ বালাই বা কি ধরনের ভ্যাকসিনের প্রয়োজন হতে পারে? এই মোরগটার ওজন ধরেন বর্তমানে 1 কেজি 200 গ্রাম হবে। মোরগের সর্বপ্রথম রোগ হয় রানীক্ষেত। রানীক্ষেত হলে পায়খানাটা নীল হয়। এরপরে যেমন পায়খানা চুনা, সাদা চুনা মারে, আমরা বলি ঘাম্বুরা রোগ। সময় মতো ভ্যাকসিন দিতে হবে, তাহলে আর এই রোগগুলো হবে না। আচ্ছা, শেডের ব্যাপারে কি কোনো কিছু তাকে নজরে রাখতে হবে? যে তার আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নেটগুলো এমনভাবে দিতে হবে বাইরে থেকে যেন কুকুর বা বন বিড়ালগুলো না ঢুকতে পারে, তাহলে মোরগগুলো খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, এগুলো তার খেয়াল রাখা দরকার। এত প্রতিকূলতার পরও এই যে খামার করে যাচ্ছেন, তো ভবিষ্যতে চিন্তা ভাবনা কি আছে আপনার? যদি আরো সহযোগিতা পাই তাহলে খামার আরো বাড়াবো, এতে কোনো লস নেই, খামারে ইনশাল্লাহ লাভ আছে। আমরা প্রত্যাশা রাখছি যে সহযোগিতা পেয়ে, সেটা হোক আর্থিক বা ঋণের মাধ্যমে কিংবা ওষুধ বা অন্য কোনো সহযোগিতা যা আপনি চাচ্ছেন, সেই সহযোগিতা পেয়ে আপনি আরো এগিয়ে যান, স্বপ্নের সফল হোক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আপনাদের এই মনপুরা উপজেলার কৃষির সমস্যা এবং সম্ভাবনা। মনপুরা কৃষিতে প্রধান সমস্যা হচ্ছে এখানের যে ক্লাইমেটিক ফ্যাক্টর, এখানের যে আবহাওয়া, এবং এটা উপকূলীয় অঞ্চল আপনারা জানেন। এবারে অনেকবার জমি প্লাবিত হয়ে গেছে, তো এবং মাঝে মাঝে কিছু ঘূর্ণিঝড় হয়, এজন্য কৃষিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়। আর এখানকার যোগাযোগ ব্যবস্থা একটা অন্যতম কারণ, এবং অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে একটু সব কিছুতে দাম বেশি। আর সম্ভাবনা? হ্যাঁ, সম্ভাবনা এখানে অনেক এগ্রিকালচারাল ল্যান্ড আছে। এখানে আমরা বিশেষ করে আমরা যদি ডাল ফসলের কথা চিন্তা করি, এখানে মুগ ডাল প্রায় 60% এরিয়ায় এখানে রবি সিজনে আপনার মুগ ডাল হয়, প্রচুর মুগ ডাল হয়। আমন সিজনে প্রায় 95% জমি কভারেজ থাকে আমন ধান থেকে। তো এছাড়াও আর নতুন নতুন আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই ফ্রুটসের প্রদর্শনী দিচ্ছি, ভেজিটেবলসের সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। আচ্ছা, এই যে একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু আমাকে বিস্তারিত বলেন। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দেখা গেছে যে আমাদের উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে যেতে পারে। তা একটা অঞ্চল যখন প্লাবিত হয়ে যায় তখন তো আমরা মাটিতে শস্য চাষ করতে পারি না। এক্ষেত্রে এটার নাম হচ্ছে 2FVD, মানে 2টা এফে, একটা এফে হচ্ছে যে ফ্রুটস, আর একটা এফে হচ্ছে ফিশ, আর ভিতে হচ্ছে ভেজিটেবলস, আর ডিতে হচ্ছে ডাক। এইখানে হাঁস চাষ হবে এই ঘরে, আর এখানে ফ্রুটস আছে এখানে,
আর এই দেখেন আবার এই ড্রামের উপর বাঁশ দিয়ে তার উপর আবার ঝুড়িতে সবজি চাষ করা হচ্ছে, মাচা দেওয়া হচ্ছে, আবার চারিপাশে ফ্রুটস আর এই মাছা চাষ করছে ভেজিটেবলস, যাতে আমরা পরবর্তীতে জলবায়ু চেঞ্জ হয় তখন যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় তখন যাতে সে কৃষি যাতে হ্যাম্পার না হয়, সেজন্য আমাদের এই কৃষককে এটা শেখানোর জন্য, জানানোর জন্য আমাদের এই প্রদর্শনী। কতদিন আগে লাগিয়েছেন এই লাউ গাছগুলো? এই লাউ গাছগুলি এখন থেকে প্রায় 1.5 মাস আগে লাগানো হয়েছে। তখন তো নিশ্চয়ই মানে বীজ বপন করছেন? জি না, আলাদা অন্য জায়গায় বীজ করে সেখান থেকে চারা উৎপাদন করে চারা এখানে লাগানো হয়েছে। কতদিনের চারা? বীজতলা থেকে এখানে এনেছি 21 দিন পরে। এটা তো এখানে লাগানোর জন্য তো একটা প্রস্তুতির ব্যাপার জি ছিল। জি জি। মাটিটা কিভাবে প্রস্তুত করেন আপনাদের এখানে? মনে করেন কি আমাদের এখানে উপজেলা পরিষদের কৃষি অফিস আছে, আনোয়ার স্যার নামে একজন অফিসার আছেন, উনি আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং কিভাবে এই চাষটা করব, কিভাবে এই লাউ মাদাটা প্রস্তুত করব। এই মান্দা কিভাবে প্রস্তুত করছেন? প্রথমে আমি সমান্তরাল থেকে মাটি দিয়ে উঁচু করেছি, উঁচু করার পরে ওনাদের নির্দেশনা অনুসারে জৈব সার দিয়েছি এবং কিছু রাসায়নিক সার দিয়েছি। রাসায়নিক সার দেওয়ার পরে ওনারা বলেছে মিনিমাম 7 দিন এটাকে রাখার জন্য। 7 দিনের ভিতরে আবার ওই খনন করে ওই সারটার একটু ইয়া করা হয়েছে। তারপরে 7 দিন পরে আমি ওই চারাটা ওই বীজতলা থেকে না এখানে রোপণ করেছি। চারা রোপণের পরে কি আর কোনো পরিচর্যা? জি, চারা রোপণের পরে পর্যায়ক্রমে চারা যখন আস্তে আস্তে বড় হয়েছে কিছু পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করার জন্য বলছে, ওই সার ওইভাবে প্রয়োগ করছে ওনাদের কথা মতো। খুঁটিটা কবে দিয়েছেন? কাজটা যখন একটু বাউন শুরু করছে তখন এই খুঁটিটা দিয়ে আমি এই জাগটা মাচাটা তৈরি করছি। এটা তো মনে টোটালটা নেট দিয়েই করছেন? জি জি জি, সম্পূর্ণ নেট। মাঝখানে আবার খুঁটি দিয়ে দিয়েছেন? জি জি। যেহেতু 2 মাস মাত্র মনে হয় ফল। জি, এখানে যে ফল আসতে শুরু করেছে একটু লেট হয়েছে। কিছুদিন আগে আপনি জানেন হয়তো একটা নিম্নচাপের প্রভাব গেছে, এই নিম্নচাপে ব্যাপক বাতাস হয়েছে, বাতাসে আপনার এই গাছগুলো অনেক দুর্বল করে ফেলেছে, নাহলে এখন আপনারা এখানে ফলন দেখতে পারতেন। আশা করি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ফলন আসতেছে, কিছুদিনের ভিতরে ফলন দেখা যাবে। এরকম তো অনেকগুলো দেখতে পাচ্ছি, তো কত? জি, এখানে আমার মোট 9টা মাথা আছে, প্রায় 24 শতাংশ জমির উপরে। একটা মাদার মধ্যে গাছ দিয়েছেন? 3টা। একটা মাদার ভিতরে গাছ 3টা। এখন তো গাছ বড় হয়েছে, ফুল আসবে, ওই যে ফলও আসতে শুরু করেছে। জি জি জি। এই সময় কি কোনো পরিচর্যা করতে হয় না? পোকার জন্য আপনার এগুলোর ভিতরে ফেরামন ফাঁদ বসানো হবে, এটাও কৃষি অফিসের নির্দেশনা অনুসারে। এমনি গোড়ায় কি কোনো সার বা কিছু দিতে হয় এখন? না, ফল যেন ভালো হয়। মাঝে মাঝে কিছু ইউরিয়া সার লাগে, এছাড়া আর কিছু লাগবে না। ওই পাশের ধানগুলো কার? এই ধানগুলো আমি চাষ করেছি। এগুলো আপনার? জি। কোন জাতের? এগুলো বিরি 52। জি। আচ্ছা, আপনাদের এটা তো যেহেতু একদম মানে দ্বীপ উপজেলা, চারপাশে পানি আর পানি, এমন হয় যে কৃষি কাজ করেন আপনারা, পানি এসে সবকিছু নষ্ট করে দেয়? যখন সিগন্যাল হয় তখন আমাদের তো চতুর্দিকে মোটামুটি বেড়িবাঁধ আছে, এখানে তেমন একটা পানিতে আপনার জলচাষ হয় না। ওই বেড়িবাঁধের বাইরে জলচাষটা হয়, ওখানে ক্ষতিগ্রস্ত। আমাদের এই বেড়িবাঁধের ভিতরে এখনো 70-এর পরে আর তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না। দ্বীপ উপজেলা মনপুরা, চারপাশে নদী, নদীতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, কিন্তু তারপরও এখানে যারা কৃষিকাজ করছেন এবং খামার করছেন তারা কেউ কিন্তু বসে নেই। প্রতিনিয়ত কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কাজ করে যাচ্ছেন। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই কৃষক এবং খামারিদের সম্পর্কিত ছোট্ট তথ্যকণিকা। কৃষিকাজের ধরন: হাঁস মুরগির খামার ও কৃষিকাজ। উদ্যোক্তা মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার, মোহাম্মদ কামরুল ইসলাম এবং আলী আকবর। ঠিকানা: উপজেলা মনপুরা, জেলা ভোলা। মোবাইল নম্বর 01722284303 এবং 01726589688। আমাদের কৃষি ও কৃষ্টি। আধুনিক মনপুরা উপজেলার রূপকার এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি আব্দুল আল ইসলাম জ্যাকব। উন্নয়নের জন্য যা যা কিছু করা দরকার তিনি সব কিছুই করেছেন, আর সেই কারণেই তো দ্বীপ উপজেলা হলেও মনপুরা কৃষিতে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দ্বীপ উপজেলা। দর্শক, কৃষিকাজ করে এবং খামার গড়ে তুলে আপনারা যারা সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প RTVর পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। এছাড়া RTVর কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvkrishi।
দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলায় সবুজ ফসল ভরা দৃষ্টি। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন ভোলার দালালপুরে সমন্বিত খামার করে সফলতা অর্জন করলেন খামারি।